আসসালামু আলাইকুম। তো আমি আমার নিজের জন্য একটা রিফারবিশড Samsung Galaxy S22 কিনেছি। যার মানে হচ্ছে আপনি যদি এই ফোনটা কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনাকে এখন আর কিনতে হচ্ছে না। থ্যাংকস মি লেটার। কিন্তু কেন? তো একটা Samsung এর ফ্ল্যাগশিপ ব্যবহার করার স্বপ্ন অনেকের মাঝেই আছে। তাদের জন্য এইরকম রিফারবিশড Samsung Galaxy S22 একটা শর্টকাট রাস্তা। সেখানে এই ফোনটা আমি নিজেই কিনেছি কিন্তু আপনাদেরকে রেকমেন্ড করছি না। এর কারণটা বুঝতে হলে আগে দেখতে হবে যে কেন আমি এই ফোনটা নিলাম। আমার প্রথম এবং প্রধান চাহিদাই ছিল যে একটা কম্প্যাক্ট সাইজ স্মার্টফোন যেটাতে আমি খুব সহজে টাইপিং করতে পারবো। আমি প্রচুর পরিমাণে ফোনে টাইপিং করি, দ্যাটস ওয়াই আমার একটা হ্যান্ডি সাইজের হালকা পাতলা ফোন খুব বেশি দরকার ছিল। তার উপর আমি কিন্তু একটা ইউজড স্মার্টফোন ইউজ করেছি Google Pixel 5 এ। সেই ফোনটা সো ফার ভালো মতোই চলতেছিল। এখনো টিকে আছে। জাস্ট ব্যাটারির ব্যাকআপটা এক্কেবারে ধ্বংস হয়ে গেছে। যদিও ফোনটা আমার হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে গেছে। আদারওয়াইজ ফোনটা একদম অক্ষত থাকতো এখনো। কিন্তু এটার মেইন সমস্যাটাই হচ্ছে যে অন্য সকল স্বৈরাচারের মতো তার পারফরম্যান্স এরও পতন হয়ে গেছে। সো এই ২০২৪ সালে Pixel 5 এ ইজ নো মোর রিলেভেন্ট। সেখানে এই Samsung Galaxy S22 আমার একটা নতুন রিপ্লেসমেন্ট এবং সেখানে আমি স্মার্টফোনটা থেকে কম্প্যাক্ট সাইজের পাশাপাশি আরো পাচ্ছি বেস্ট ইন ক্লাস ডিসপ্লে, স্মুথ সফটওয়্যার এবং স্পেশালি খুব সুন্দর হ্যাপটিক ফিডব্যাক। এবং এই জিনিসটা টাইপিং এর সময় যদি পাশে থাকে তাহলে ভালোই লাগে। সো ফার সো গুড। ফোনটা ব্যবহার করে ভালোই লাগতেছে কিন্তু ব্যাটারি নিয়ে আমি খুব প্যারায় আছি। এই স্মার্টফোনটা আমি একটা ডেইলি ড্রাইভার হিসেবে নিই নাই। কারণ হচ্ছে আমার কাছে বেশ কয়েকটা স্মার্টফোন আছে এবং এরা একেকটা কাজ করে। যেমন ধরেন কারো গেমস খেলার পারফরম্যান্স ভালো, কেউ ভালো ছবি তুলতে পারে। একটা আছে আমার ব্যক্তিগত স্মার্টফোন, আবার একটা আছে যে পোর্টেবল স্টোরেজের মতো কাজ করে। কিন্তু আপনি যদি একটা স্মার্টফোন কিনতে যান 90% চান্স আছে যে আপনি একটা প্রাইমারি ডিভাইস হিসেবে স্মার্টফোনটা কিনতে যাবেন। সেখানে এই S22 এর 3700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আপনাকে নিয়ম করে ৩ বেলা নিয়মিত খাওয়ার আগে ফোনটাকে চার্জে লাগাইতে অভ্যাস করে তুলবে। আর যদি আপনার কাছে একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক থাকে তাহলে প্যারাটা একটু সহজ হয় আরকি। তাই আমার মতো যারা এরকম একটা কম্প্যাক্ট ডিভাইস কিনবেন বলে ভাবছিলেন বা এই সাইজের জন্য একটা S22 চিন্তা করছিলেন তাদের জন্য আমার মনে হয় এটা চাইতে একটা বেটার অল্টারনেটিভ হইতে পারে এইটা। এটা হচ্ছে Xiaomi 12। প্রায় কাছাকাছি সময়ে এই ফ্ল্যাগশিপ দুটো লঞ্চ হয়েছিল এবং এরা দুজনেই আমার ব্যক্তিগত ফেভারিট লিস্টে ছিল। কারণ হচ্ছে এদের সাইজ আবার এদের ডিজাইনও। ২ টা ফোনের ডিজাইন খুব চমৎকার। এই ফোন দুটো আমি বেশ কয়েকজনকে হাতে নিয়ে ধরিয়েছি এবং তাদের কাছে জানতে চেয়েছিলাম কোন ফোনটা আসলে তাদের কাছে ধরে ভাল লাগে। বেশিরভাগই বলছে যে নট দিস ওয়ান। Xiaomi টা হাতে ধরে তাদের ভাল লাগতেছে এবং ব্যক্তিগতভাবে আমিও একমত। এই ফোনটার চারদিকে একটু কার্ভ ডিজাইন হওয়ার কারণে ফোনটা ধরতে খুবই প্রিমিয়াম লাগে, খুবই ইজি লাগে এবং এটাতে কার্ভ থাকার জন্য ফোনটার অনেক বেশি প্রিমিয়াম লাগে। কিন্তু আসল কথা হচ্ছে যে Xiaomi 12 এ কিন্তু 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে যেখানেই মূলত আসলে ক্লিয়ার একটা পারফরম্যান্স এর অ্যাডভান্টেজ নিয়ে দাঁড়িয়ে আছে Xiaomi 12 সিমিলার প্রাইস ক্যাটেগরিতে রিফারবিশড বা ইউজড স্মার্টফোন মার্কেটে। তো আপনাদেরকে এই ফোন দুটোর বেঞ্চমার্ক পারফরম্যান্সকে সাইড বাই সাইড দেখাচ্ছি। Geekbench অ্যান্ড দেন দ্য স্টোরেজ বেঞ্চমার্ক। এখানে আপনারা Geekbenchটা দেখলে খেয়াল করবেন যে মাল্টি কোর এবং সিঙ্গেল কোরের মধ্যে একটু তফাৎ আছে। ইন্টারনাল RAM এবং ROM এর স্পিডের মধ্যেও একটু ডিফারেন্স দেখা যাইতেছে। স্পেশালি Samsung এর ইন্টারনাল রিডের স্পিডটা একটু অনেক বেশি। এইটা ছাড়া বাদবাকি স্টোরেজ স্পিডের দিক থেকে আহামরি তফাৎ নাই। এরা বেশিরভাগই সেম। গেমিং এর প্রসঙ্গে বলতে হয় যে দুটো স্মার্টফোনে আমি ভেরি সিমিলার একটা আউটপুট পেয়েছি। স্বাভাবিকভাবে সেম প্রসেসর, সো সেম একটা সিমিলার আউটপুট পাওয়া যাবে। জাস্ট ব্যাটারির দিক থেকে এই ফোনটা আমাকে একটু বেশি সহায়তা করেছে। কিন্তু গেমিং পারফরম্যান্স এর বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখতে হবে আপনাকে যে এদের কেউই আসলে গেমিং স্মার্টফোন না। হইতে পারে 8 Gen 1 দিছে, বাট 8 Gen 1 এ কিন্তু একটা মেজর ফ্ল ছিল যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে ১০-১৫ মিনিট গেমস খেললেই ফোনগুলো হিটিং এর কারণে পারফরম্যান্স পুরো ড্রপ করে ফেলতেছে। 8 Gen 1 এর এটা একটা মেজর সমস্যা ছিল। তারা Snapdragon 888 থেকে এই হিটিং জনিত ইস্যু থেকে বের হতে গিয়ে 8 Gen 1 আনছিল, বাট স্টিল তেমন একটা কাজ হয় নাই। তারপরে তারা এই 8 প্লাস Gen 1 এনে প্রবলেমটা সলভ করছিল। সো প্রিটি মাচ এই দুটো ডিভাইস থেকে আপনারা এক্সপেকটেশনস রাখতে পারেন যে এরা বেশ পাওয়ারফুল ডিভাইস। ট্রু, আপনারা রেগুলার বেসিসে যে অ্যাপস গুলো ইউজ করবেন সেগুলোকে এক্কেবারে মনে করেন যে খেলতে উড়ায় দিবে। কিন্তু গেমসে গেলেই দেখবেন যে এই ফোনগুলো কোনটাই গেমিং স্মার্টফোন না। সো আপনার মধ্যে যদি অ্যান্টিসিপেশন থাকে Snapdragon 8 Gen 1 আছে, সো ভালো গেমিং করতে পারবো, তাইলে স্মার্টফোনটা নেই। নো, এটা করার দরকার নাই। আমার কাছে মনে হয় যে আমি কয়েকদিন আগে 18,000 টাকার যে Xiaomi Mi 10 এর ভিডিও করেছিলাম Snapdragon 685 দিয়ে, 865 দিয়ে সরি। ওই ফোন আমার মনে হয় এদের চাইতে বেটার একটা গেমিং আউটপুট দেয়। তো বাজারে এই ধরনের রিফারবিশড ফোনগুলোর কিন্তু অনেক ইস্যু শুনতে পাওয়া যায়। সো আপনারা যারা এই সকল ফোন সম্পর্কে যথেষ্ট নলেজ রাখেন না বা এই ফোনগুলো সম্পর্কে খুব বেশি ভালো বোঝেন না, তারা অবশ্যই এই ফোনগুলো কেনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, চেষ্টা করবেন না কেনার। আপনাদের জন্য বাজারে অফিসিয়াল ইউনিট আছে, নতুন ইউনিট আছে, আপনারা সেগুলো দেখবেন। যদি বেশি কনফিউজিং বা বেশি প্যারা লাগে, বাট তাই বলে যে এই ফোনগুলোকে মানে ইগনোর করে ফেলবেন, ব্যাপারটা সেরকম না। কারণ হচ্ছে বেশ অ্যাডভান্স লেভেলের অনেক ইউজার আছে যারা রিফারবিশড বা ইউজড স্মার্টফোনে যে ফ্লস গুলো থাকে, মানে বক্স থাকে না, চার্জার থাকে না, অরিজিনাল অ্যাক্সেসরিজ থাকে না, বা ফোনের ভেতরের হার্ডওয়্যার গুলো সামটাইমস রিপ্লেস থাকে, অরিজিনালটা থাকে না, বাট স্টিল তারা নেয় বিকজ তারা জানে ড্রব্যাকস গুলো কোথায়।
বাট ড্রব্যাকস এর সাথে, সাথে এগুলোর যে ভালো আউটকাম গুলো থাকে, সেগুলো আবার কোথায় আছে বা কতটুকু পরিমাণ এটা কিন্তু তারা ডিস্টিংগুইশ করে নেয়, দেন স্মার্টফোন গুলো কেনে। ডেফিনিটলি এই দুটো স্মার্টফোনের মধ্যে সবথেকে বড় ডিস্টিংগুইশেবল ডিফারেন্সটাই হচ্ছে যে সফটওয়্যারটা। এটার One UI টা আমার কাছে যেটা মনে হলো যে Google এর সাথে অনেক বেশি ইন্টিগ্রেটেড, যেখানে এই MIUI টা মানে যেহেতু Google এর সাথে খুব বেশি ইন্টিগ্রেটেড না, তাই একটু খাপছাড়া লাগে পারফরম্যান্সটা। বাট এনিওয়েজ দিন শেষে আপনারা যারা Xiaomi এর ফোন ব্যবহার করছেন জানেন Xiaomi এর UI কেমন, আর আপনারা যারা Samsung ইউজ করছেন আপনারাও জানেন Samsung এর UI কেমন। দুইটাই ভালো। আমার কাছে এটা একটু আগায় থাকবে, এটা একটু পিছায় থাকবে। এই তো। তো এবার আসলে আমরা একটু ক্যামেরাটা দেখি। দুটো স্মার্টফোনেই কিন্তু ভেরি সিমিলার ক্যামেরা দেওয়া হয়েছে। স্পেশালি প্রাইমারি ক্যামেরাটা প্রবাবলি সেম, জাস্ট অ্যাপারচার ভ্যালুটা ডিফারেন্ট। আর আমরা এখানে Xiaomi তে একটা টেলিফোটো ম্যাক্রো লেন্স পাইতেছি, যেটা এক্সট্রা বলতে পারেন। আর Samsung এ এক্সট্রা পাচ্ছি একটা টেলিফোটো লেন্স। আর এদের মধ্যে প্রাইমারি ক্যামেরার সাথে একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। আর সামনে সেলফি ক্যামেরা তো আছেই। তো এই দুটো ফোনে আমি বেশ অনেকগুলো ছবি তুলেছি। মানে একেকটা সময় একেকটা ফোন দিয়ে আমি ছবি তুলে এক্সপেরিয়েন্স করেছি। একদম ১ম কথা যদি বলতে হয় যে এই দুটো ফোনের প্রাইমারি ক্যামেরা দুটোই সন্তোষজনক ছিল। একটু স্পেশালি যদি বলতে হয় আমার কাছে মনে হয়েছে Xiaomi 12 এর মেইন ক্যামেরার ছবি জুম করলে যে ডিটেইলসটা আমরা দেখতে পাই, এটা কম্পেয়ার টু Samsung বেটার ছিল। Samsung এ আপনারা ছবিগুলো খেয়াল করলে দেখবেন যে একটু ওয়ার্ম ছবি দিতেছে এবং একটু ব্রাইট হচ্ছে ছবিগুলো। যেখানে Xiaomi তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছবি একটু কন্ট্রাস্টি হয়ে যাচ্ছে, কিছু ছবি একটু ব্রাইট হচ্ছে, আবার কিছু ছবি একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে। কিছু ছবিতে কালারগুলো খুব সুন্দর লাগতেছিল, আবার কিছু ছবিতে কালারটা অনেকটাই ফল করতেছিল। আসলে Xiaomi এর ক্যামেরার এক্সপেরিয়েন্সটা আমি বলব যে 80% টাইম মোটামুটি ওকে ছিল। বাকি 20% টাইম একটু ডিফিকাল্টি আমাকে ফেস করতে হয়েছে। যেখানে Samsung এ আমাকে প্রিটি মাচ কোন সিচুয়েশনে ডিফিকাল্টি ফেস করা লাগে নাই। আমি বলব যে Samsung এর এক্সপোজার ব্যালেন্সিংটা খুবই পারফেক্ট ছিল। Xiaomi তেও কিন্তু আপনি চাইলে ভিউফাইন্ডার এ ট্যাপ করে এক্সপোজারটা অ্যাডজাস্ট করে নিলে নিজের মতো করে সুন্দর ছবি তুলতে পারবেন। বাট ওইটা একটা এক্সট্রা হ্যাজেল আরকি জাস্ট। তো এরপরে যদি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আসে, এখানে ক্লিয়ার উইনার হচ্ছে Xiaomi এর ক্যামেরাটা। Xiaomi এর আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় অনেক বেশি ডিটেইলস পাওয়া যাচ্ছিল এবং হাই ডাইনামিক রেঞ্জটা তুলনামূলক বেটার ছিল। যেখানে Samsung এর ক্যামেরাটা একটু বেশি স্যাচুরেটেড এবং ডিটেইলস তুলনামূলক কম ছিল। এরপর আমরা Samsung এর যে টেলিফোটো লেন্সটা পাচ্ছি, সেটার কারণে আপনারা যখন এই দুটো ক্যামেরাতেই জুম করবেন, Samsung এ আপনারা অপটিক্যাল 3x জুম পাচ্ছেন আর Xiaomi তে আপনি পাচ্ছেন 2x লসলেস ডিজিটাল জুম। ফলে যেটা হয়েছে যে Xiaomi তে আপনারা ছবি জুম করে তুললেও ডিটেইলসে খুব একটা লস পাবেন না। কিন্তু স্বাভাবিকভাবেই Samsung এর টেলিফোটো লেন্সটা বেটার রেজাল্ট দিচ্ছে এখানে। এরপর এই ফোন দুটোর নাইট মোডটাকে আমি টেস্ট করে দেখার জন্য অন্ধকারে ছবি তুলি। তো ১ম ছবিটা নরমাল মোডে দেখতে পাচ্ছেন যে দুটো ছবি প্রিটি মাচ সেম। জাস্ট Samsung এর যেটা ওই যে ওয়ার্ম ছবি তোলার যে টেনডেন্সি, এটা এখানে থাকার কারণে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে Samsung এর এই লো লাইট পিকচারটা অনেক বেশি অ্যাকুরেট ছিল কম্পেয়ার টু Xiaomi। তারপর যখন নাইট মোডটা অ্যাক্টিভেট করলাম, খেয়াল করলাম Samsung অনেক বেশি প্রসেসিং করতেছে ছবিগুলোকে, যেখানে Xiaomi খুব একটা মানে গায়ে লাগাইতেছে না। আমার মতে নাইট মোডে Samsung ক্লিয়ার উইনার এবং এই সেম সিলসিলাটা কিন্তু আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেও দেখতে পেয়েছি। কিন্তু নরমাল মোডে ২ টা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় এই ধরনের লাইটিং সিচুয়েশনে কাজের না। অতঃপর সেলফি ক্যামেরার কথা যদি বলতে হয়, অনেস্টলি স্পিকিং আমি আসলে আপনাদেরকে অল্প কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি, বাট আমি দুটো ক্যামেরায় অনেকগুলো সেলফি তুলেছি এবং প্রিটি মাচ লং একটা সেলফি ক্যামেরা সেশন শেষে আমার কাছে Samsungটাকেই বেটার মনে হয়েছে। এরপর আপনারা দুটো ফোনই 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। যদিও আমি আপনাদেরকে সাইড বাই সাইড এই ফোনগুলোর 4K 30 FPS HDR ভিডিও ক্যাপাবিলিটি দেখাচ্ছি। তো এই দুটো স্যাম্পল আপনারা খেয়াল করলে দেখবেন যে Samsungটা একটু মিউটেড কালার দিয়েছে আর ভিডিওতে একটু হেইজি ভাব দেখা যাচ্ছে, যেখানে Xiaomiটা একটু বেশি ক্লিয়ার লাগতেছে। কিন্তু Xiaomiটা এক্সপোজারটা ধরে রাখতে পারতেছে না। কখনো অনেক বেশি বাড়িয়ে দিচ্ছে, আবার কখনো অনেক কমিয়ে দিচ্ছে। আর এই বিষয়গুলো বাদে ওভারঅল এই দুটো ক্যামেরারই ভিডিও স্টেবিলাইজেশন খুবই ভালো ছিল এবং ভিডিওতে কোনো চপিনেস বা ফ্রেম স্কিপিং এই ধরনের কোনো বিষয় দেখতে পাওয়া যায়নি। তো এই Xiaomi 12 এর আরো কিছু অ্যাডভান্টেজ আমি লক্ষ্য করলাম। যার মধ্যে ১ম টা হচ্ছে এটার স্পিকারের কোয়ালিটি। এটা জাস্ট সিম্পলি অ্যামেজিং ছিল। Harman Kardon এর টিউন করা স্পিকার এবং এটার সাউন্ড কোয়ালিটি জাস্ট অ্যামেজিং কম্পেয়ার টু Samsung Galaxy S22। বাট এটারও খারাপ আমি বলতেছি না। এটাও ভালো, বেশ খানিকটা লাউড, বাট এটা বেস্ট। আর রেগুলার ইউসেজে মিডিয়াম একটা প্রেশার দিলে স্মার্টফোনটা ইজিলি একদিন লাস্ট করে, যেখানে Samsungটা প্রিটি মাচ দিনে ৩ বার চার্জ করা লাগে। আর এই ফোনটা কিন্তু 67 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। সো আপনি যদি ওই চার্জারটা কিনে নিতে পারেন, তাহলে এটার ব্যাটারি এক্সপেরিয়েন্সটা আরেকটু বেশি স্মুথ হবে আপনার জন্য। আর লাস্টলি বলতে হয় GNG তে ফোনগুলোর দামে বেশ গ্যাপ রয়েছে। সেই হিসেবে Xiaomi 12 এর ১২/২৫৬ ভেরিয়েন্টটা বেশ ভালো একটা ডিল মনে হয়েছে আমার কাছে। আর এই 12 GB RAM ব্যাপারটা আসলে ফোনটাকে Samsung এর তুলনায় আরেকটু বেশি লনজিভিটি প্রদান করবে। আর যাবার পূর্বে একটা কথা, আমি বাজারে অনেকগুলো ওয়ার্ড শুনেছি। স্টক লট, রিফারবিশড, ফ্যাক্টরি রিফারবিশড, ইউজড, মানে যার যখন যেভাবে সুবিধা হইতেছে, মানে যার কাছে যেই ক্রেতা যেই ওয়ার্ডে কনভিন্স হইতেছে সেই ওয়ার্ডটাই হয়তোবা আপনি বাজারে গেলেই শুনতে পাচ্ছেন।
বেসিক্যালি এগুলো আমার কাছে কোনোটারই কোনো ভিত্তি নাই, মানে নাই, আমার কাছে কোনো বেলও নাই। কারণ হচ্ছে একটা ২ বছর, ৩ বছর এমনকি ৪ বছর পুরনো একটা মডেল যখন আমার সামনে এই সময়ে এসে একেবারে নতুন ফ্রেশ কন্ডিশন এ এসে হাজির হয়, এটা আমার কাছে 100% ঘাপলা। সো আমি একটা রিফারবিশড স্মার্টফোন কিনলাম। Pixel 5 এটা ইউজ করে বলব না যে খুব একটা খারাপ বা লস হইছে। আমার কাছে মনে হলো যে ভালো একটা ইউজার এক্সপেরিয়েন্স হইলো। তো এগেইন সেকেন্ড একটা অ্যাটেম্প্ট নিতে চাচ্ছি এই S22 কে দিয়ে এবং লং টার্ম ইউসেজ এ এটার সাথে আমার এক্সপেরিয়েন্সটা কেমন হলো সেটা অবশ্যই ইনশাআল্লাহ ভবিষ্যতে কোনো ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর এই ফোনগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনারা চাইলে জেএনজি তে ভিজিট করে আসতে পারেন। তাদের ফিজিক্যাল শপ অথবা তাদের ফেসবুক পেজ, গ্রুপ এগুলোতে ভিজিট করে আসবেন। তাদের সব লোকেশন, ফোন নাম্বার, ঠিকানা সবকিছু দেয়া আছে ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে আপনারা কাইন্ডলি ভিজিট করে নিবেন।